প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে শুরুতেই দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা পদক 2026 দেয়া হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। 15টি ক্যাটাগরিতে দেশের 12,384 জন ব্যক্তি এবং 2টি ক্যাটাগরিতে 65,546টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাবে বিশেষ সম্মাননা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 10 ঘন্টা আন্দোলনের পর রাজপথের অবরোধ তুলে নিয়ে পরীক্ষা স্থগিত সহ 3 দফা দাবি দিলেও আজ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 10টায় রাজধানী সিটি কলেজ সহ বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। আজকের বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আবারও নেবার অনুরোধ জানান শিক্ষার্থীরা। আর এইচএসসি পরীক্ষার ফলাফলে পরিস্থিতির প্রভাব পড়ার শঙ্কা অভিভাবকদের। আর অন্য বিভাগের শিক্ষার্থীর অভিভাবকরা বলছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কোনো সমাধান নয়। যে প্রশ্ন দুটি ভুল হয়েছে তার নম্বর সবাইকে যুক্ত করে দিলে এর সমাধান হয়ে যায়। তবে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন কিনা শিক্ষার্থীরা পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেবেন। পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনের মধ্যেই দেশের 10টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। তবে জলাবদ্ধতার কারণে এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আজকের এক্সামটা আমাদের স্থগিত করা হলে বেশি ভালো হতো। আমাদের আগের দিনের এক্সামটা কিরকম হলো আপনারা সবাই দেখতেছেন। আমরা যে আসি পুরা নিউ মার্কেট, তারপর ঢাকা মেডিকেল পুরা পানিতে পুরা ভরে গেছিল। বাতিলের ব্যাপারে আমি একমত না, কারণ অনেকেই ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। কারণ আমার মেয়ে ছিল বাণিজ্য, সে ভালো পরীক্ষা দিচ্ছে, কিন্তু যে পদার্থবিজ্ঞানে ওখানে ভুল প্রশ্ন করছে, প্লাস যে ওয়েদার ছিল সেই ওয়েদারে ছেলেমেয়েরা আসতে অনেকেই কষ্ট হয়েছে। আমরা যখন আসি তখন প্রায় 9টা পার হয়ে গেছে, তখন দেখছি অনেক ছেলেমেয়েরা মানে রোডে রোডে দাঁড়ায় আছে, তারা কেউ আসতে পারে নাই। কালকে শিক্ষামন্ত্রী বলছিল যে ওই 6 নম্বর আর 7 নম্বর প্রশ্নের মার্ক নাকি দিয়ে দিবে। যদি দিয়ে দেয় ওকে, আর যদি পরীক্ষা নিতে চায় সরকার তাও ঠিক আছে, সমস্যা নেই। তবে মার্ক দিয়া মনে হয় অটো মার্ক দিয়ে দিলেই ভালো হবে। আসলে কোনোটাই আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারছি না। আমরা আজকেও সুন্দরভাবে প্রিপেয়ার্ড হয়ে আসতে পারি নাই, তার উপর হচ্ছে এত ঝামেলা, তো একটা প্রেশার তো কাজ করে। যে আশা নিয়ে পরীক্ষা দিতে আছে ওরকম ভালো ফলাফল করতে পারেনি। আর ওরা যে 20 মার্ক যোগ 2টা কোশ্চেনে যে ফুল অ্যান্সার যোগ করবে, যোগ করার পরও কিন্তু তাদের প্লাস আসবে না। দর্শক, রাজধানী থেকে এইচএসসি পরীক্ষার্থীদের আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমুনুল হক অপু। অপু, একটু জানতে চাই, কাল সারাদিন আন্দোলনের পর আজকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। আপনি সেখানকার পরিবেশ কেমন দেখছেন? পরীক্ষা দিতে যাওয়ার আগে পরীক্ষার্থী ও অভিভাবকরা কি বললেন, সব মিলিয়ে একটু জানতে চাই। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর এই সায়েন্স ল্যাবের পাশে অবস্থিত ঢাকা সিটি কলেজে। সিটি কলেজের সামনে আমরা সকাল 9টা থেকেই ছিলাম। সেখানে 9টার পরে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে হলের ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। এখন এই মুহূর্তে অভিভাবক যারা রয়েছেন তারা কয়েকজন কিন্তু এখানে রয়েছেন, এবং এছাড়া আজকে যে পরীক্ষা স্থগিতের দাবি করেছিলেন শিক্ষার্থীরা সেটি কিন্তু হয়নি, অর্থাৎ না হয় তারা কিন্তু এই পরীক্ষায় অংশ নিয়েছেন। অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে তাদের সন্তানেরা কাল 10টা পর্যন্ত আন্দোলন করেছে, অর্থাৎ পড়ার টেবিলের বাইরে ছিল। সেক্ষেত্রে কিন্তু আজকে পরীক্ষা নেওয়া তাদের জন্য আসলে ভালো প্রস্তুতি নিতে পারেনি এমনটি কিন্তু বলছে। এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো যে আপনার সন্তান কোন বিভাগে পরীক্ষা দিচ্ছে, এবং কালকে আন্দোলন করার কারণে আজকে তাদের পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে শঙ্কা ছিল, শেষ পর্যন্ত পরীক্ষা হচ্ছে, আপনাদের মন্তব্যটা কি? প্রস্তুতি তারা কেমন নিতে পেরেছিল?
এখন তো পরীক্ষা দিতে গেছে, এখন পরীক্ষার কোশ্চেন দেখলে বোঝা যাবে আসলে সরকার কি করলো শিক্ষামন্ত্রী। গতকালকে তো আন্দোলনে ছিল তারা, আজকে বলা হয়েছিল যে পরীক্ষা না হতে পারে, শিক্ষার্থীরা দাবি করেছিল যে না সরকার পরীক্ষা নিচ্ছে, সেক্ষেত্রে প্রস্তুতি কি নিতে পেরেছে ভালো? ওনারা তো সরকার তো মানে নেই, জনগণের কথা বা শিক্ষার্থীর কথা তো মানে নেই, তো বলছে যে শিক্ষা স্থগিত করার জন্য পরীক্ষা, কিন্তু করে তো আর নেই। এখন কি বলবো আর। আজকে কথা রয়েছে পরীক্ষা শেষে তারা মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। অভিভাবক হিসেবে এই সরকার দুঃখ প্রকাশ করেছেন, যিনি মন্ত্রী ছিলেন, এবং তিনি বলেছেন যে এই পরীক্ষাটি পুনর্বিবেচনা নেওয়া হতে পারে। অভিভাবক হিসেবে আপনি কি বলবেন? আমার মেয়ে তো বললো আম্মু দিয়ে দিছি, আর ওইটা আর পরে আবার নিব, এটা ডবল খাটনি হয়ে যায় না, না নিলেই ভালো হয়, একটু নাম্বারটা একটু বাড়ায় দিলে একটু ভালো হইতো। অর্থাৎ যে দুটি প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে সেই নাম্বার দুটি আপনারা যুক্ত কেটা বলছেন? হ্যাঁ, একটু ওটা যদি বাড়ায় দেয় তো কোনো সমস্যা হইব না। আর আবার যদি ওটা পরবর্তীতে আবার দিব পরীক্ষা, ওটা আমাদের ডবল কষ্ট হয়ে গেল না, দিন রাত চাপ। আসলে এইসব অভিভাবকের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই বলছেন যে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে যে দুটি প্রশ্ন নিয়ে ভুল হয়েছে অভিযোগ করেছেন, সেই প্রশ্নের মার্ক দুটি যুক্ত করার কথা। আবার অনেকে বলছেন আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র পরীক্ষা এবং প্রথম পত্র দুটি পরীক্ষা আলাদা করে নেওয়ার দাবিও কিন্তু অভিভাবকরা বলেছেন। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে আসলে এই ভুল প্রশ্নপত্রের নাম্বার দুটো যুক্ত করে দিলেই হয়। নানান জনের কিন্তু নানান অভিভাবকরা নানান অভিমত ব্যক্ত করছেন। তবে পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু বোঝা যাবে তারা মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যান নাকি আন্দোলনটা আজকেই স্থগিত থাকবে, সে বিষয়টি কিন্তু আসলে পরীক্ষা শেষ হওয়ার পরে বোঝা যাবে। তবে তাদের কিন্তু পূর্ব নির্ধারিত যে আন্দোলনের কর্মসূচি সেটি কিন্তু বহাল রয়েছে। তো নেন্সি, আমার কাছে রাজধানী সিটি কলেজের সামনে থেকে এই ছিল সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহামিনুল হক অপু আমাদেরকে জানাচ্ছিলেন যে এইচএসসি পরীক্ষার্থীদের যে অভিভাবকরা অপেক্ষমান রয়েছে তাদের মিশ্র প্রতিক্রিয়ার কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, এবং তারা বলছে, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে পরীক্ষা শেষ হওয়ার পর তারা আন্দোলনে যাবে কিনা সেটা হয়তো বোঝা যাবে তখন। চলমান বন্যায় মারা যাওয়ার মূল কারণ ভূমি ও পাহাড় ধস। ভুক্তভোগীদের প্রায় 90% মারা গেছেন এই কারণে। মৃতের তালিকায় সর্বোচ্চ কক্সবাজার জেলা। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়ি বানানোর কারণেই ঘটছে দুর্ঘটনা। মোহন ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় সানজিল অন্তর ও রাব্বি শেখ। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হানিফা এখনও তার স্মৃতিতে ভর করে আছে গেল বুধবারের পাহাড় ধসের ঘটনা। সাথে থাকা তার 5 সহপাঠী মারা যান সে সময়। ভাগ্য তার সহায় ছিল, সে সহ কয়েকজন পড়া জমা দিতে শিক্ষকের কাছে যান। তখনই পাহাড় ধসে পড়ে মাদ্রাসার উপর। তবে ভাগ্য সহায় হয়নি শাহিদার। তার মা জানান, সকালে মেয়ে মাদ্রাসায় যায়, দুপুরে তার মৃত্যুর খবর পান। ফারা হান্না ভাঙেরে জরম মারে, ফারা হান্না ভাঙেরে ফরিয়ারে দেখো মানে গিরে দাসে মানুষ কোলা যায় রাজা কিছু হয়নি, দাতে নিতে পারিও মানে কি করবি সময় মানে মরিগে দিন দিলে আছে। একই ঘটনা ঘটে এই ব্যক্তির সাথেও। এতে মারা যায় তার 2 মেয়ে। আয়ো আর জায়গা মানে শিক্ষক ফন্না পড়াই তো দৌড়ে আইসি আইদে বাঙা পয়েন্ট নেই। এর আগের দিন আরেকটি পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে মারা যান 8 জন। এই মাদ্রাসা সহ ভেঙে পড়া বেশিরভাগ ঘরেই নতুন করে অপরিকল্পিতভাবে করা হয়। অসংখ্য ঘর এবং মাদ্রাসা এই এলাকাতে রয়েছে, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। বাসিন্দাদের এখনো ভয় বা আতঙ্ক রয়েছে কখন আবার ভূমিধস ঘটে। গোটে মানে আর মম্মি কেউ বলে ডর, বেশি ডর আছে, তো এই মানে মুকুম বইয়ে আছে। হাইন্দার নাই দে তারা তো নলাইব দে তারাতে বই লাগে। বান্দরবানের লামাই সে সময় পাহাড় ধসে মারা যান আরও 5 জন। এই দুর্যোগে যে প্রাণহানি হয়েছে তার প্রায় 90% বেশি হয়েছে ভূমিধসে। সেখানে দেখা যায় পাহাড় কেটে বাড়ি বানাতে নিষেধাজ্ঞা আছে, তবুও পাহাড়ের চূড়ায় নতুন নতুন ঘর, কটেজ তৈরি করা হচ্ছে। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে তা ধসে পড়ছে। প্রশাসন বলছে এসব অপরিকল্পিত ঘর আর তৈরি করতে দেবে না তারা। শুধু সতর্ক করে না, তাদেরকে সেখানে নেমে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে করার ব্যবস্থা করি। অনেক সময় তারা হয়তো বা আবারও তাদের ইয়াতে ফিরে যায়, বাট আমরা তাদেরকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরই পাহাড় কেটে ঘরবাড়ি, কটেজ, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার পুরনো রীতি এই সরকার বন্ধ করতে পারে কিনা তাই দেখার। মোহন ইসলাম, ৭১,
কক্সবাজার। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ডিক্লারেশন দেখি নাই, কোনো ইনভেস্টিগেশন নাই। কোন কোন সরকারি অথরাইজড অফিসার তারাই দখল হতে দিয়েছে, কোন ব্যবসায়ী আবাসন ব্যবসায়ী গিয়ে এগুলো দখল করে পরবর্তীতে ডেপ রিভিউ করে সেটাকে হালাল করেছে। তাহলে এটার প্রশ্নের উত্তর না থাকলে ঢাকায় আপনি 100 কোটি টাকা প্রজেক্ট দিয়ে আপনি কয়েকটা নালা বানালেন, ঢাকায় যে পরিমাণ বৃষ্টি সেই তুলনাতে এই নালাগুলো অকার্যকর। এই নালা দিয়ে ঢাকার মতো বৃষ্টিপ্রবণ দেশ এবং শহর, সেখানে তো এই নালা ভিত্তিক সমাধানটা হবে না। ভবিষ্যতে দুর্ভোগ এড়াতে ড্রেনের সংখ্যা বাড়ানো, বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা এবং দখলকৃত খালের সীমানা নির্ধারণে কমিটি গঠনের কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটির এই কর্মকর্তা। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং একটা ইনস্টিটিউট আছে, তাদেরকে আমরা ফিজিবিলিটি স্টাডি করার দায়িত্ব দিয়েছি। তারা ইতিমধ্যে কিন্তু মাঠে নেমেছে এবং এই ফিজিবিলিটি স্টাডিটা যদি পাই তাহলে আশা করি ঢাকা শহরে এই ধরনের জলাবদ্ধতা, যত বৃষ্টি হোক না কেন, এরকম জলাবদ্ধতা কখনোই তৈরি হবে না। আর ঢাকা উত্তর সিটির প্রশাসকের চোখ খালগুলোর সীমানা পূর্ণ নির্ধারণের দিকে। মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতি মিটিং হয়েছে, আমরা একটি করে খাল উদ্ধার করব। এমএএসটি, সেনাবাহিনী সহ সিটি কর্পোরেশন আমরা যৌথ উদ্যোগে নতুন করে ডিমার্কেশন করব। অলরেডি কাজ ডিমার্কেশনের 50-60% শেষ হয়ে গেছে। ডিমার্কেশনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এলাকায় যেখানে অবৈধ স্থাপনা আছে তাদেরকে আমরা নোটিশ করব। নগর ব্যবস্থাপনায় কতটা পিছিয়ে আছে ঢাকা 2 সিটি কর্পোরেশন সামান্য বৃষ্টি হলেই তা সহজে বোঝা যায়। রাজধানীবাসীর কাছে জলাবদ্ধতার দৃশ্য বহু পুরনো। বছরের পর বছর প্রতিশ্রুতি এসেছে, দখলমুক্ত হবে খাল, ঢেলে সাজানো হবে ড্রেনেজ ব্যবস্থাকে। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির সুফল পৌঁছায়নি নগরবাসীর দোরগোড়ায়। এখন নতুন সরকার কতটুকু সমাধান করতে পারবে এই সমস্যার, সেই প্রশ্নই জনমনে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। দর্শক, দেশের নদ নদী ও হাওরের পানি কমতে শুরু করেছে। পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া সড়কগুলো জেগেছে, এতে স্বাভাবিক হতে শুরু করেছে সার্বিক পরিস্থিতি। আমরা একটু জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। সুনামগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী শহীদ নূর এবং একই সাথে আমার সাথে যোগ দিবেন সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজু। শুরুতেই একটু যেতে চাই সুনামগঞ্জে শহীদ নূরের কাছে। শহীদ, আমি একটু জানতে চাই সুনামগঞ্জের কোন নদীর কি অবস্থা এখন, রাস্তাঘাটের কি অবস্থা সেখানকার, আর হাওরগুলোর কি পরিস্থিতি পানি? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা গত এক সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জের এই বন্যা পরিস্থিতি এবং নদী দক্ষিণ চট্টগ্রাম সহ বিভিন্ন উপজেলায় বন্যার পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে মানুষের ক্ষয়ক্ষতির চিত্র। এবারের বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষ হারিয়েছে পুঁজি, নিঃস্ব হয়েছে খামারি, মৎস্য চাষি, ক্ষেতের ফসল হারিয়েছেন কৃষক। প্রাথমিক হিসেবে শুধু মৎস্য খাতেই ক্ষতি হয়েছে 91 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে 15,911 হেক্টর ফসলি জমি। ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ শেষ হলে এর পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কয়েক লাখ টাকা খরচ করে 4টি মাছের ঘের করেছিলেন সাতকানিয়া উপজেলার কেউচিয়া গ্রামের মফিজুর রহমান। তার সবকটি ঘেরেই ভেসে গেছে বন্যার পানিতে। মাছ চাষে যে চোখে স্বপ্ন দেখেছিলেন ভবিষ্যৎ গড়ার, সেই চোখে এখন শুধুই হতাশা। 120 টাকার মাছ চলে গেছে, এখানে অনেক প্রজেক্ট, আমার প্রজেক্ট আছে 4টা, ওগুলো তলাইয়ে গেছে। এবারের বন্যায় সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাই সহ চট্টগ্রামের 5টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত মৎস্য চাষী। শুধু মাছের ঘেরই নয়, ডুবেছে শত শত পুকুর, ধানি জমির ক্ষেত, বীজতলা, সবজি ক্ষেত, পশু খামার। সব কিছু আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের কোনো কিছু এখন আমার খাইবার, একবেলা খাইবারও কোনো এই ধরনের কিছু, এই ধরনের আমদানি সব বেগিন পানি চলে গেছে। আমার ঘরের পানি, আমার গরুর ছাগলের পানি এখানে উঠছে, আবার ধান চলে গেছে। আমি 3টা খেতে গেছি, 3টা ডুবে গেছে, একটা খেতে হয় না এখানে। মানে মানুষের কত ক্ষতি হয়েছে এটা বলার বাইরে। জেলা মৎস্য বিভাগের প্রাথমিক হিসাবে বন্যা ও পাহাড়ি ঢলে 9,933টি পুকুর এবং 320টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শুধু মৎস্য খাতে ক্ষতি প্রায় 91 কোটি 42 লাখ টাকা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,911 হেক্টর ফসলি জমি।
বহু জায়গায় সবজি পচে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া অঞ্চলের কৃষক। তো এখন পর্যন্ত আমাদের যে প্রাথমিক প্রতিবেদন, সেখানে আমাদের প্রায় 18,000 কৃষকের ক্ষতির সম্ভাবনা আছে। মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আমরা এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ পানি নেমে যাওয়ার পরে আমরা কাজগুলো শুরু করব। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে ঘরবাড়ি মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী, খামারি, কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বন্যা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেব। প্রায় 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো হিসাবটা আরও বেশি হতে পারে। এ বিষয়ে সরকার সদা জাগ্রত এবং সদা সতর্ক রয়েছেন, সার্বক্ষণিক মনিটরিং করছে। আমার পেছনে বিস্তীর্ণ যে জায়গা পানির নিচে তলিয়ে গেছে, এখানেই ছিল ধানের ক্ষেত, ফসলি আবাদ এবং মাছের খামার। টানা বন্যায় এখানে শুধু জমি ডুবেনি, ডুবে গেছে পুরো বছরের পরিশ্রম, মানুষের জীবিকা এবং ভবিষ্যতের স্বপ্ন। প্রণবেশ চক্রবর্তী, ৭১, সাতকানিয়া, চট্টগ্রাম। দর্শক, রাজধানীতে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। বার্ন ইনস্টিটিউটে তারা ভর্তি রয়েছেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রী গিয়েছেন তাদের দেখতে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি, তিনি সেখানে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আগুনের এই ঘটনা কিন্তু নারায়ণগঞ্জে একটি ঘটেছে, যে এই ধরনের ঘটনাগুলো রিসেন্টলি খুব বেশি হচ্ছে। সেক্ষেত্রে আসলে বার্ন ইউনিটে সবাই আসে, কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু এসি বিস্ফোরণের ঘটনা, আর এখন তো গরমকাল চলছে, এসি বিস্ফোরণগুলো আমরা প্রায়শই শুনছি। এটা প্রতিরোধের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে দেখেন, এই যে এটা একটু আগে আলাপ করলাম, এসি ব্যবহার করে অনেক সময় দেখা যায় এসিতে গ্যাস কমে যায়, থাকে না। অনেক সময় এসির যে উপরে যে ইয়াটা থাকে, যেটা মানে নেট থাকে, এটা দেখা যায়। আমি নিজে অনেক সময় দেখি ময়লা এমনভাবে ভরে যায়, বাতাসটা আউটফ্লো হয় না, বাতাসটা ভিতরে থাকে। যে বাতাসটা আউটফ্লো হওয়ার কথা, আসার কথা করে, এই বাতাসটা যখন একটুখানি এসির ভিতরে যখন এটা ঘুরতে ঘুরতে জমে, হয়তো এটা থেকে গ্যাস হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। অ্যান্ড এটা গভর্নমেন্ট কিভাবে ম্যানেজ করবে বলেন? এটা তো যার যার এসি তাকেই ম্যানেজ করতে হবে। তবে হ্যাঁ, গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে হুঁশিয়ার করে। এটা নিয়ে আলাপ করেছি আমি, যে এটা নিয়ে আমরা জাতীয়ভাবে এটা আমাদের একটা বক্তব্য আজকে চিন্তা করবো আমরা পাস করতে, যারা প্রত্যেকে যাতে প্রত্যেকের এসিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং গ্যাসটা যাতে দেখে। কারণ যখন গ্যাসটাও ধরেন বিষয়, অনেক সময় আমাদের দেশে ভোল্টেজ বাড়ে কমে, হঠাৎ করে যখন ভোল্টেজ বেড়ে যায়, ধাক্কা মারে এসিকে, তখনও গ্যাস ভিতরে ব্লাস্ট হয়ে যেতে পারে। ওইটা তো এসির অ্যাক্সিডেন্ট, এটি বেশি হচ্ছে এখন। দর্শক, রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ 10 জনকে দেখতে গিয়ে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সেখানে ছিলাম। একটু বৃষ্টিতেই ঢাকায় জলাবদ্ধতা নতুন কিছু নয়, আর অতি ভারীতে পরিস্থিতি হয় অসহনীয়। কয়েক বছর আগে জলাবদ্ধতা হয় এমন 141টি স্পট চিহ্নিত করেছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ড্রেনেজ ব্যবস্থা আর খাল দখলই সমস্যার জন্য দায়ী। 2 সিটির কর্তা ব্যক্তিরাই জানান, সমস্যা সমাধানে পরিকল্পনা নিয়েছেন তারা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন, ছবি তুলেছেন রাজীব সরকার। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে কাজীপাড়ার প্রধান সড়ক, আর 2 পাশে অনেকগুলো গলিপথ চলে গেছে। সামান্য বৃষ্টিতেই বছরের পর বছর জলাবদ্ধতার সৃষ্টি হয় এই এলাকায়। আমাদের এলাকায় 2 মিনিট 3 মিনিট বৃষ্টি হলে এরকম বন্যা হয়ে যায়। 1 ঘন্টা পানি হইলে ফুল মিরপুর রোড সব ডুবে যায়, এই প্রায় 15 মান পানি হয়ে যায়। রাস্তাঘাট সব কাটতে আওলায় রাখছে, কাজ করে না ঠিক মতো, ওই জন্য এই অবস্থা। সারা বছর আমরা দেখি ড্রাই থাকে, বর্ষার সিজনে যখন এই প্রবলেম শুরু হয় তখনই তারা তাড়াহুড়ো করে কাজ করার একটা টেন্ডেন্সি থাকে। এবারে ভারী বৃষ্টি অবশ্য দেখিয়েছে নামে শহর হলেও সেই আধুনিক ব্যবস্থাপনা নেই। ঢাকা উত্তরে অন্তত 108 আর দক্ষিণ সিটি 33টি হটস্পট আছে। বৃষ্টি হলে এইসব জায়গায় রাস্তা থেকে বাসাবাড়িতে পর্যন্ত দেশের রাজধানী বা প্রধান। দর্শক, রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি।
পরিদর্শনে যাব এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্য আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে এই 4-5টি গণকবরের বাইরেও তখনকার সময় আপনাদের মনে থাকবে যে তখন অনেক হাসপাতালে অনেক ডেড বডি থাকতো যারা জুলাই যোদ্ধা শহীদ, তাদের এই ডেড বডিগুলো তখনকার হাসপাতালগুলো অনেকগুলো হাসপাতাল, সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা এখন এই হাসপাতালগুলোর নাম আমরা বলতে চাই না। সেখানে তারা রেজিস্ট্রিতে এন্ট্রি করতেন না এবং বেওয়ারিশ লাশ হিসেবে তারা এইগুলো ডিসপোজাল করতেন। কখনো কখনো ওই পরিবারের সদস্যরা তারা এন্ট্রি ছাড়াই তারা দাফন করতেন। সেখানে সুরতহাল করতে দেওয়া হতো না, পোস্টমর্টম করতে দেওয়া হতো না, বা ইভেন দেন হাসপাতালগুলো রেজিস্টারে তারা এন্ট্রি পর্যন্ত করতেন না। এবং আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি। এবং দর্শক, রাজধানীর রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে এতক্ষণ কথা বলছিলেন সাংবাদিকদের সাথে চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি সেখানে ছিলাম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।